ওয়েলকাম ভিউয়ার্স, আমি জাফর খান চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। আজকের এপিসোডে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম হচ্ছে সৈয়দ শফিউল আলম। তার ভাষ্যমতে যে তার জীবনে অসংখ্য ঘটনা আছে, যা একদম সত্য এবং তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো তার সেই ঘটনাগুলো থেকে আজকে উল্লেখযোগ্য কিছু ঘটনা শেয়ার করব। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যেতে চাই। আজকের এপিসোডটা শুরু করতে চাই তার একদম ছোটবেলা থেকে, যে ঘটনাটা প্রথম যেই ঘটনাটা ঘটে সেখান থেকে। তো তিনি গ্রামের বাড়িতে থাকতেন। সময়টা ছিল 1984-85 সাল, এরকম একটা সময়। তিনি আর তার বড় ভাই একটা রুমে থাকতেন। আর গ্রামের বাড়ি হইলেও তাদের মোটামুটি পরিবারে সচ্ছলতা ছিল। তো একদিন হঠাৎ তার যে বড় ভাই তার খালার বাড়িতে বেড়াতে যায়, এবং তিনি রাতের বেলা ওইখানে হারিকেনে লেখাপড়া করতেন। পড়ালেখা শেষ করে রাতের বেলা তিনি খাওয়া দাওয়ার পরে শুয়ে থাকেন। তো ওই দিন তার বড় ভাই বেড়াতে গেছিল, সে একাই ছিল, যার কারণে তাকে সেদিন একাই ঘুমাইতে হয়। তো তিনি যখন শুয়ে থাকেন মাঝরাতের দিকে, আগে কিন্তু গ্রামে সেই এশারের নামাজের পরপরই সবাই খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়তো। তো এখন রাত কয়টা বাজে, 12টা বা 1টা না 2টা, তখন তিনি এটা বলতে পারেন না। তবে তিনি শুয়েছিলেন, তার কাছে মনে হইতাছিল গভীর রাত। তো তারা যেই খাটটার উপরে শুইতেন, সেই খাটটা ছিল স্টিলের খাট। তো আপনারা হয়তো জেনে থাকবেন যে স্টিলের খাটগুলার উপরে যদি কেউ বসে বা সেইখান থেকে যদি কেউ উঠে, এটা কিন্তু বোঝা যায় যে স্টিলের খাটটা একটু দেবে যায়, বা অনেক সময় একটু শব্দ হয় বসার সময় বা ওঠার সময়, বা ঘুমানোর সময় যদি কেউ একাত ওইকাত হয় তাহলে কিন্তু শব্দ হয়। তিনি এরকমই গভীর রাত্রে তার ঘুমটা হঠাৎ ভেঙে যায়, এবং তিনি শব্দ পান যে সেই খাটের উপরে কেউ বসতেছে। তো তার কথা হচ্ছে যে সে কিন্তু স্থিরভাবে শুয়ে আছেন, সে কিন্তু নড়তাছেন না। এমন হয়তো যে সে নড়তাছে তাই খাটটা শব্দ হইতাছে, এমন না। বা তার যে বড় ভাই ছিল সেও কিন্তু খাটের উপরে নাই, সে তো বাড়িতেই নেই। এখন যদি হইতো যে সে আছে, সে খাট থেকে উঠতেছে ওয়াশরুমে যাওয়ার জন্য, বা বসতাছে, বা এইকাত ওইকাত হইতাছে, যার কারণে এই শব্দটা হইতাছে, এরকমও না। তো তিনি স্পষ্ট অনুভব করলেন যে কেউ এসে তার খাটের উপরে বসলো এবং বসে তার দিকেই তাকায় আছে। তো তিনি তখন মোটামুটি, যেহেতু একা ছিলেন আবার ছোট, একটু একটু ভয় পাইতেছিলেন। সে কি আসলে ঘুরে দেখবেন নাকি, এটা চিন্তা করতেছিলেন। তো একটা পর্যায়ে তিনি সিদ্ধান্ত নেন যে না, তিনি ঘুরে দেখবেন যে আসলে কি। তিনি যখনই ঘুরে দেখতে যাবেন, ঠিক সেই সময়টাতে তিনি অনুভব করেন যে তার কানের 2-3 আঙ্গুল উপরে কোনো একটা মুখ, তিনি অনুভব করতেছেন এটা কোনো একটা মুখ মানে নাকি সরে কান্না করতেছে, এবং কান্নার সময় যে নিঃশ্বাসটা ফেলতেছে, সেই নিঃশ্বাসটা তার কানের উপরে স্পষ্ট পড়তেছিল। আর তখন কিন্তু শীতের দিন ছিল, গরম নিঃশ্বাসটা তিনি একদম স্পষ্টভাবে অনুভব করতেছিলেন। তখন তিনি আর ঘুরে দেখার মতো সাহস করতে পারলেন না। তিনি সেখানে স্থিরভাবে চুপচাপ শুয়ে রইলেন। কান্নাটা
মিনিটের মতো সময় হবে মানে ছিল, তারপর হঠাৎ কান্নাটা বন্ধ হয়ে যায়। তখন তিনি ভাবতে লাগলেন যে আসলে ঘরের মধ্যে কে আসছে বা কোথা থেকে এরকম মানে হইতাছে শব্দ। তো এক পর্যায়ে সে ভাবলেন যে না আসলে আমি ঘুরে আবার দেখি যে আসলে কি। যদিও তার অনেক ভয় লাগতাছে। তো একটা পর্যায়ে সে হঠাৎ করে আবারও সেই আগের মতো মনে হইতাছে যে তার কানের ২-১ আঙ্গুল উপরে একটা মুখ এবং গরম নিঃশ্বাস, এবং তার মনে হইতাছে যে কে যেন হাসতেছে। আর হাসতাছে যেমন খুবই আস্তে এবং অনেক সুন্দর একটা হাসি। মানে যেকোনো মানুষকে মানে এটা একদম বিমোহিত করে ফেলতে পারে এরকম একটা হাসি। তো এটা শুনে তিনি মানে আরো ভয় পেয়ে যান এবং তিনি আর মানে ঘুরে দেখার মতো সাহস আর করতে পারলেন না। তিনি মানে জাগ্রত কিন্তু স্থিরভাবে শুয়ে রইলেন। যেন তিনি নিঃশ্বাস ফেলতেছেন খুব ধীরে স্থিরভাবে, এরকম মানে তার কাছে মনে হইতেছিল। তারপরে একটা সময় তিনি হঠাৎ মানে বুঝতে পারলেন যে কেউ একজন সেই খাটে বসা ছিল। খাটটা মানে অনেকটা ডেবে ছিল। সেইখান থেকে কেউ একজন উঠলো, উঠে সে হাঁটতে হাঁটতে চলে গেল। মানে সেই দরজা যে দিকটায় ওই দিকে আস্তে আস্তে চলে গেল। তারপরে সে আর কোনো ধরনের শব্দ সেখানে পান নাই। কিন্তু তিনি অনেক কষ্টে সেই রাতটা পার করেন এবং যখন সকাল হয়, আর আপনারা হয়তো জেনে থাকবেন যে গ্রামের বাড়িতে কিন্তু সবাই ভোর সকালে ঘুম থেকে উঠে যায়। তিনি তখন মানে সকাল সকাল ঘুম থেকে উঠে তিনি তার বাবা মাকে গিয়ে ঘটনাটা বলেন এবং বাড়িতে আরো যারা ছিল সবাইকে ঘটনাটা বলেন। তো তার চাচা সে তাকে মানে বুঝাচ্ছিল যে আসলে এগুলা সত্য না, এগুলা তোমার মনের ভুল বা এই সমস্ত অনেক কিছু তাকে বোঝানোর চেষ্টা করতেছিল। তো তখন তার বাবা আবার লন্ডন থেকে আসছিল, মানে সদ্য কয়েকদিন হবে লন্ডন থেকে। তখন সে তাকে মানে বুঝায় বলে যে দেখো এগুলা ঘটে, কোরআনে স্পষ্টভাবে আছে যে জিন নামে একটা জাতি আছে, অদৃশ্য জাতি। তো এটা তোমাকে বিশ্বাস করতেই হবে, এগুলা থাকতেই পারে, এগুলা হইতেই পারে। তো তুমি সবসময় শোয়ার সময় দোয়া দুরূদ পড়ে তারপরে তুমি শুইবা, তাহলে এরকম কোনো সমস্যা তোমার সাথে হবে না বা ওরা কোনো ক্ষতি তোমাকে করতে পারবে না। তো এটা ছিল তার জীবনের মানে প্রথম ঘটনা। যদিও মানে ওই সময়টাতে তিনি ছোট ছিলেন, এই ঘটনাটা মানে এই বিষয়টা কিন্তু তার তার জন্য মানে অনেক ভয়ের একটা কারণ ছিল। তো যাই হোক, এবার দ্বিতীয় ঘটনায় আসা যাক। তার যে দ্বিতীয় যে ঘটনাটা, এই ঘটনাটা ২০০৪ সালের দিকে হবে, তখনকার একটা ঘটনা। তো ওই সময়টাতে সে মিরপুরে থাকতেন। মিরপুরে খুব সম্ভবত তার স্টেশনের হাউজিং প্রকল্প, দ্বিতীয় প্রকল্প যেটা, ওইখানটাতে থাকতেন। যদিও আমার এই মুহূর্তে মনে নাই তিনি আমাকে বলছিলেন ঠিক যেভাবে ওরকম ভাবে মনে নাই। তবে আমি এটা শিওর যে তিনি বলছিলেন যে হাউজিং সোসাইটির দ্বিতীয় প্রকল্প ওই সময়টাতে মিরপুরে মানে তেমন বেশি একটা মানে বিল্ডিং ছিল না। তবে তারা যেই বিল্ডিংটাতে থাকতেন ওই বিল্ডিংটা মানে খুবই সুন্দর ছিল। মানে ওই সময়কার মানে ওইখানে ওইটাই সবচেয়ে সুন্দর বিল্ডিং। কিন্তু ওই বিল্ডিংটা ছিল একদম মানে ওই যে বোটানিক্যাল গার্ডেনের একদম শেষ প্রান্তে, দেয়াল ঘেঁষা, খুবই নিরিবিলি, সবসময় একটু অন্ধকার থাকতো ওই জায়গাটা। আর রাতের বেলা বেশ মানে শিয়ালের ডাক বা উপর থেকে শিয়াল দেখা যেত। এমনকি সেই চিড়িয়াখানার যে বাঘের ডাক এগুলা তারা মানে মাঝে মধ্যে সেই বাড়ি থেকে শুনতে পাইতো। তো এমন একটা জায়গায় তিনি থাকতেন। তো তিনি মূলত অফিস করতেন ওই সময়। তিনি মানে তার ওয়াইফকে নিয়ে থাকতেন ওইখানে। তো তাদের যে বাড়িটা ছিল ওইটা ছিল মূলত ৪ তলা এবং তিনি সেই ৪ তলাতেই থাকতেন। এবং
যারা ওই বাড়ির মালিক তারা থাকতো 2 তলায়, আর বাকি যেইগুলা ছিল সবগুলা মানে ভাড়াটিয়ারা থাকতো সব ফ্ল্যাটে। এবং নিচতলায় মানে গাড়ি-টাড়ি থাকতো গ্রাউন্ড ফ্লোরে, গ্যারেজ। আর সেই নিচতলারই আরেক কোণার মধ্যে একজন দারোয়ান থাকতেন, তার নাম ছিল পিন্টু। তো মূল ঘটনায় আসা যাক। তো মূল ঘটনা হচ্ছে, তিনি অফিস থেকে প্রায় সময় বাড়িতে ফিরতেন। তো এরকমই একদিন তিনি বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে তিনি যখন মানে সেই গাড়িটা নিয়ে আসেন, তার গেটটা খুলে দেয় সেই দারোয়ান পিন্টু, এবং সে আসার সাথে সাথে মানে পিন্টু তাকে বলে যে, স্যার আপনি আসছেন, আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম। তখন সে বলে যে হ্যাঁ, একটু অফিসের কাজে একটু দেরি হইলো। যাই হোক, যদিও তিনি অফিসের কাজে ছিলেন না, বাইরে আড্ডায় ছিলেন। তো যাই হোক, তখন সে বলে যে পিন্টু তুমি চলে যাও, তুমি যেহেতু আমার জন্য ছিলে, তুমি রুমে গিয়ে শুয়ে থাকো বা ঘুমায় পড়ো, রাত অনেক হয়েছে। তখন পিন্টু বলে যে স্যার সমস্যা নাই, আমি শুয়ে পড়বো, কিন্তু আমি কি আপনাকে আগায় দিয়ে আসবো? তখন সে বলে যে না, আমাকে আগায় দিয়ে আসতে হবে না, তুমি যে শুয়ে পড়ো। তো একটা পর্যায়ে সেই পিন্টু আবার বলে যে স্যার আমি কি সিঁড়ির লাইটগুলা জ্বালাই দিব? তখন সে তাও না করে, যে দরকার নাই লাইট জ্বালানো, তুমি যে শুয়ে পড়ো, আমি যেতে পারবো, যেহেতু আমি সবসময় সিঁড়ি দিয়ে ওঠানামা করি, যদিও ওই বিল্ডিং এ কোনো লিফট ছিল না, তা আমি যেতে পারবো। তখন পিন্টু বলে যে আচ্ছা স্যার, ঠিক আছে। তখন সে উপরের দিকে ওঠে, আঙ্কেল। তো তিনি যখন মানে দোতলা 3 তলার দিকে ওঠেন, 2টা মহিলার কথার শব্দ পাওয়া যাচ্ছে। তো তিনি ভাবলেন যে হইতে পারে যে তার ওয়াইফ আর পাশের বাড়ির যে ভাবি, তারা হয়তো সেই মানে ফ্ল্যাটের ওই সিঁড়ির ওইখানে দাঁড়ায় হয়তো গল্প করতেছে, বা সে যেহেতু উপরে উঠতেছে, হয়তো সে মানে কিছুটা আন্দাজ করতে পারছে, যার জন্য হয়তো দরজা খুলে তার সাথে একটু গল্প করতেছে। মানে কথার শব্দ সে পাইতেছিল, 2জন মহিলা মনে হইতেছে। তো একটা পর্যায়ে তিনি যখন সেই মোড়টা ঘোরার সময় যখন 4 তলা সিঁড়িতে উঠবেন, ঠিক তখন তিনি দেখতে পান যে 2জন মহিলা সিঁড়ির মধ্যে বসে তারা গল্প করতেছে। তাদের চুলগুলা সাদা এবং জামাগুলা সাদা, যদিও মানে অনেক অন্ধকার ছিল, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও মানে সেই 2জন মহিলাকে মানে স্পষ্ট দেখা যাচ্ছিল। তো তিনি কিছুক্ষণ দাঁড়ায় থাকেন, ভাবেন যে মহিলাগুলো হয়তো তাকে একটু সাইড দিবে, কিন্তু তিনি দেখতে পান যে সেই মহিলাগুলো তাকে কোনো ধরনের সাইড দিচ্ছে না, তারা তাদের মতো করে গল্প বলেই যাচ্ছে। তো একটা পর্যায়ে সে বলে যে আমাকে কি একটু সাইড দিবেন? তখন সেই 2জন মহিলার একজন মহিলা এক পাশ থেকে সে বলে যে তোকে যদি সাইড না দেই তুই কি করবি? তো এটা শুনে সে মূলত অনেকটা মানে শকড হয়ে যায়। তখন ওই মহিলাটা মানে আবারও বলে যে তোকে যদি আজকে সাইড না দেই তুই কি করবি? মানে তিনি অবাক হয়ে তাদের দিকে তাকায় আছেন, এবং পাশে যে আরেকজন ছিল সে বলে যে তোকে প্রতিদিনই দেখি এখান দিয়ে উঠোস, সবসময় তোকে ফলো করি, আজকে তোকে পাইছি। যখন এইটা বলে সে তখন মারাত্মক ভয় পেয়ে যায়, এবং সে চিন্তা করেন যে সে আসলে কি করবেন, সে কি তাদেরকে মানে ঠেলে উপরের দিকে উঠে যাবেন নাকি আবার নিচে ব্যাক করবেন। মানে তিনি মারাত্মক ভয় পেয়ে যান, এবং মানে তার মাথা তখন কাজ করতেছিল না। তিনি তখন জোরে একটা চিৎকার দিয়ে পিন্টু বলে ডাক দেন।
তবে এখানে মজার ব্যাপার হইতাছে সেই পিন্টু বলে ডাক দেওয়ার সাথে সাথে সেই পিন্টু লাইট জ্বালিয়ে একদম এক দৌড়ে হাজির। মানে এটাতে তিনি আরো বেশি অবাক হয়ে যান। তখন সেই পিন্টু এসে বলে যে, "স্যার কি হইছে?" তখন পিন্টুকে বলতাছে যে, "আমি তো এখানে ২ জন মহিলাকে দেখলাম।" তখন পিন্টু বলে যে, "না স্যার ওটা কিছু না, ওইটা এমনি। তো আপনি আসেন আপনাকে আগায় দিয়ে আসি।" তখন সে মানে আরো বেশি অবাক হয়। মানে পিন্টুর হঠাৎ করে চলে আসা আর ডাক দেওয়ার সাথে সাথে সে মানে লাইটগুলো জ্বালায় দেওয়া মানে এটাতে তিনি আরো বেশি অবাক হন। তাই তিনি সেই পিন্টুকে বলেন যে, "আসলে ঘটনা কি? তুমি শুইতে যাও নাই? আর ডাক দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে এত দ্রুত আসলা বা লাইট জ্বালায় দিলা পুরা সিঁড়ির?" তখন পিন্টু বলতাছে যে, "স্যার আপনি যখন মানে উপরে যাচ্ছিলেন, আমি নিচতলায় কান পেতে ছিলাম যে আপনি কি আপনার বাসায় মানে পৌঁছান কিনা। যতক্ষণ পর্যন্ত আপনি মানে বাসায় পৌঁছাইবেন, আপনার বাড়ির ঘরের যখন মানে ফ্ল্যাটের গেটটা যখন লাগানো হবে, ওইটার শব্দ পাওয়ার জন্য আমি অপেক্ষা করতেছিলাম যে আপনি পৌঁছানোর পরে আমি শুইতে যাব।" তখন বলে যে, "সমস্যা কি একটু বলো তো?" তখন সেই পিন্টু বলে যে, "স্যার এ বাড়িতে মোটামুটি এরকম মানে কিছু কিছু ঘটনা ঘটে এবং আমি আজকে সন্ধ্যা থেকে মানে কয়েকবার সিঁড়ির মধ্যে মানে আলোর ঝলকানি দেখছি। মনে হইছে যে মানে একটা আলো আসে আবার যায় এরকম। এবং আপনি আসার আগ মুহূর্তেও মানে আমি যখন মানে সিঁড়ির এই যে এই দিকটাতে আসি, তখন মানে উপর থেকে নিচে আমি কয়েকজন মহিলার কথা বলার শব্দ পাইছি। এইজন্য মূলত আমি জাগ্রত ছিলাম যে আপনি আসলে ভয় পান কিনা? বা এইজন্য আমি আপনাকে বলছিলাম যে আপনাকে আমি আগায় দিয়ে আসি। কারণ আমি এখানে থাকতে থাকতে মানে ইউজড হয়ে গেছি এগুলার সাথে। আমি তেমন ভয় পাই না। এইজন্য মূলত আপনাকে বলছি। তখন সেই পিন্টু তাকে বাড়িতে পৌঁছায় দিয়ে আসে যে, "স্যার আমি চলেন আপনাকে আগায় দিয়ে আসি।" পরে সেই পিন্টু তাকে আগায় দিয়ে আসে। তো এই ঘটনাটা ঘটার পরে বেশ কিছুদিন তার শরীরে একটু জ্বর ছিল। তারপর থেকে তিনি মানে চেষ্টা করতেন বাড়িতে তাড়াতাড়ি আসার জন্য এবং সবসময় সিঁড়ি দিয়ে ওঠার সময় লাইট জ্বালিয়ে তিনি উঠতেন। এবং আরেকটা ঘটনা তার সাথে ঘটে ওই বাড়িতেই। ওইটা যখন ঘটে যে তার যে ছেলে ছিল, তার ছেলের বয়স তখন মাত্র ২৩ দিন। ওই সময়টাতে তার ওয়াইফ ছিল তাদের গ্রামের বাড়িতে। তিনি ওই বাড়িতে সম্পূর্ণ একা ছিলেন এবং তিনি মানে বেশ কিছুদিন যাবৎ বাড়িতে একাই ছিলেন। অফিস থেকে এসে মানে খাওয়া-দাওয়া শেষ করে তিনি একাই শুয়ে পড়তেন। শীতের দিন ছিল ওই সময়টাতে। তো একদিন এরকমই তিনি অফিস থেকে আসেন, বাসায় এসে খাওয়া-দাওয়া শেষ করেন। খাওয়া-দাওয়া শেষ করে তিনি মানে শুয়ে পড়েন। আর ওই সময়টাতে তো এরকম স্মার্টফোন ছিল না। মানে ফোন ছিল কিন্তু অ্যান্ড্রয়েড ছিল না। ওই সময়টাতে বাটন ফোন ছিল। তো তিনি কিছুক্ষণ মানে ফোন ঘাটাঘাটি করেন এবং ফোন ঘাটাঘাটি করে তিনি একটু গেম-টেম খেলে ওই আগে যে বাটন ফোনে যেরকম ২ টা ৩ টা গেম থাকতো ওরকম গেম খেলে তিনি আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা করেন। তো তার যখন মানে ঘুমটা চলে আসতেছে, মানে চোখটা লেগে আসছে, ঠিক সেই সময়টাতে একটা ভয়ংকর ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে তার তার রুমের মধ্যে ছিল মেইন দরজা, তারপরে একটা রুম, তারপরে একটা ডাইনিং স্পেস, তারপরে আরেকটা রুম। মানে একদম ভিতরের রুমে সে ঘুমাইছিল বেডরুমে। তো হঠাৎ করে তার মনে হইতাছে যে কে যেন তার ওই ভিতরের যেই রুমের দরজাটা ছিল সেইটাকে মানে ধাক্কাইতাছে জোরে জোরে, মানে জোরে লাথি দিলে বা ঘুষি দিলে যেরকম হয় ওরকম শব্দ। মানে ইচ্ছা মতো মানে কে যেন ঘুষাইতাছে লাইতেইতাছে। তো এখানে কথা হচ্ছে যে
তার এই ভেতরের দরজাটা যদি টোকা দিতে হয় বা আসতে হয় তাহলে কিন্তু বাইরের যে মেইন দরজাটা ছিল ওইটা থেকে আগে ঢুকতে হবে, কিন্তু ওইখান থেকে কোনো ধরনের শব্দ নাই, কিন্তু তার যে বেডরুমটা ছিল সেখানে মানে মারাত্মক শব্দ হইতেছে। তখন সে মানে ভয় পেয়ে যায় এবং সে তাকায় দেখতেছে যে সিটকেরিটা মানে এদিক সেদিক মানে বাড়ি খাইতেছে, মানে এত জোরে সেখান থেকে মানে শব্দ করা হইতাছে। আর পুরা বাড়িতে কিন্তু তিনি একা। তো একটা পর্যায়ে তিনি মানে একবার উঠে বসেন যে আসলে তিনি খেয়াল করবেন কি, আবার যেই লকটা ছিল লকটা বন্ধ ছিল, মানে তিনি মানে দোয়া করতেছিলেন যে লকটা নাকি আবার ভেঙে যায়, যে জোরে মানে এই দরজাটাতে ধাক্কানো হইতাছে। মানে তিনি খুবই ভয় পেয়েছেন। এখন তিনি কি করবেন চিন্তা করতেছিলেন। আর শরীর ঘেমে টেমে শেষ, যদিও শীতের দিন ছিল অনেক, প্রচন্ড শীত ছিল ওই সময়টাতে। ভয়ে তিনি একদম ঘামতাছেন। তো একটা পর্যায়ে তিনি চিন্তা করলেন যে আসলে তিনি কি করবেন। আর চোর ডাকাত তো হওয়ার প্রশ্নই ওঠে না মানে ওই বাড়িটাতে, কারণ ওই বাড়িটা মানে খুবই একটা সিকিউরিটি দেওয়া এবং ওই নিচের মধ্যে প্রায় ২টা গেট পার হয়ে তারপরে ভেতরে আসতে হবে। আবার বাড়ির যে আশেপাশটা চারিদিকটা মানে উঁচা মানে দেয়াল দিয়ে ঘেরা এবং মানে খুবই সিকিউরিটি ভাবে বাড়িটা ছিল। তো তিনি মানে তখনই বুঝতে পারলেন যে না, এখানে অস্বাভাবিক কিছু। তবে তিনি একটা কথা সবসময় শুনছিলেন যে যদি কোনো ভয়ঙ্কর কিছুর সাথে দেখা হয় তখন যদি মানে নিজের সাহসটাকে বজায় রাখা যায় তাহলে নাকি কোনো ধরনের ক্ষতি হয় না বা এগুলাতে কোনো ক্ষতি করতে পারে না। তো এই জন্য তিনি মূলত এই কথাটা তার মনে পড়ে যায়, তখন তিনি একটা কাজ করেন, উঠে মানে জোরে মানে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলেন, এই কে বলে তিনি কি করলেন, আস্তে আস্তে সেই দরজার কাছে গেলেন। দরজার কাছে যেয়ে সেই সিটকিটা দিয়ে দরজাটা মানে এক ধাক্কায় খুলে ফেলেন এবং বলে যে এই কে। মানে যখন তিনি মানে উচ্চ স্বরে এরকম বলতে শুরু করলেন যে কে কে দরজা ধাক্কাইতেছে, তখন তিনি মানে স্পষ্ট দেখতে পারলেন যে তাদের যেই মানে ভেতরে একটা পর্দা ছিল সেই ডাইনিং স্পেসে, সেই পর্দাটা মানে অনেক জোরে উঠতেছে, মানে মনে হইতাছে যে সেই উপরের দেয়ালের সাথে আর কি লেগে গেছে, এত মানে উঁচু হয়ে মানে বোঝা যাচ্ছে যে এখান দিয়ে মানে অনেক জোরে একটা বাতাস মানে চলে গেছে পর্দাটা, এই জন্য আর কি এত জোরে উঠতেছে। তো এখানে কথা হচ্ছে শীতের দিন, এমনকি বাড়ির যে দরজা জানলা সব কিছু বন্ধ, মানে কোনো ধরনের বাতাস পাস হওয়ার মতো অবস্থা নাই, কিন্তু তারপরও পর্দাটা মানে এত জোরে উঠতেছিল। তারপরে সে বের হওয়ার পরে সে আর কিছুই দেখলেন না, শুধু দেখলেন যে পর্দাটা উঠতেছে। পরবর্তীতে সে আবার রুমে চলে আসলেন, তার বেডরুমে চলে এসে তিনি এখন কি করবেন চিন্তা করতেছিলেন। তো পরবর্তীতে তার যে কলিগ ছিল এবং তার বন্ধু তাকে ফোন করেন সেই রাত্র প্রায় ২টা, ২:৩০, ৩টার দিকে। তো পরবর্তীতে তার যে কলিগ ছিল, বন্ধু, সে ধরে তার সাথে সে কথা বলে যে এরকম ঘটনা ঘটতেছে এবং তার মায়ের সাথেও সে এই ঘটনা বলে। তখন তার মা তাকে বলে যে দোয়া টোয়া পড়ো, চারকুল পড়ো, পরে চারিদিকে ফু দাও, মানে এরকম সে তার মানে যতটুকু জানে সে তাকে বুঝাচ্ছিল। পরে সে সারা রাত্র এরকম মানে অনেক ধরনের দোয়া দুরুদ পড়ে রাতটা কাটায়, মানে ফজরের আগ পর্যন্ত। যখন ফজরের আজান দেয় তখন সে আর ওই বাড়িতেই থাকেন নাই, তিনি সরাসরি সেখান থেকে মানে চলে আসেন, বের হয়ে যান এবং বের হয়ে তার বন্ধুকে বলে যে তার বন্ধু যখন ফজর নামাজ পড়তে বের হয় তখন তার বন্ধুকে মানে সমস্ত ঘটনা খুলে বলেন এবং তিনি মানে ওই সকালে সরাসরি তার সেই বন্ধুর বাসায় চলে যান এবং যতদিন পর্যন্ত তার মানে ফ্যামিলি ঢাকাতে আর না আসছিল মানে তার ওয়াইফ, ততদিন পর্যন্ত তিনি তার সেই বন্ধুর বাড়িতেই ছিলেন। তিনি আর মানে বাসায় ফেরেন নাই বা ফিরলেও দিনের বেলা আসছেন, তার কাজকর্ম সেরে তিনি আবার চলে গেছেন।
মানে প্রয়োজন হইলে আসতেন আর কি। তো এই ছিল তার আরেকটা ঘটনা, এবং তার জীবনে আরো একটা ঘটনা ঘটে। সেই কাজের পারপাসেই তিনি বনশ্রীতে থাকতেন ওই সময়টাতে। এটা 2008-9 সালের একটা ঘটনা। তিনি বনশ্রীতে চলে আসেন। তার অন্য জায়গাতে তিনি জব করেন তখন। তো ওইখানটাতে যখন জব করেন তিনি এরকমই অনেক রাত পর্যন্ত আড্ডা দিতেন বন্ধুদের সাথে। তো একদিন রাত্র প্রায় 12:30 হবে এরকম একটা সময় তিনি আড্ডা টাড্ডা দিয়ে তারপরে বাড়িতে আসেন। তো তিনি আসেন মূলত তার গাড়ি নিয়ে। গাড়ি নিয়ে আসার পরে সেই দারোয়ান মেইন গেটটা খুলে দেয়। তিনি গাড়িটা ভিতরে রেখে তিনি তার মানে ফ্ল্যাটে চলে যান। তো ফ্ল্যাটে গিয়ে যখন মানে দেখেন যে তার যে বাচ্চারা ছিল তারা ঘুমাই গেছে, তার ওয়াইফও ঘুমাই গেছে। মূলত মানে সে যখন মানে কলিং বেল চাপেন, দরজাটা খুলে তার ওয়াইফ দরজা খুলে দিয়ে সেও আবার শুয়ে ঘুমাই গেছে। তো তিনি আবার এক কাজ করেন যে তিনি অন্য রুমে বসে সোফায় বসে মানে টিভি দেখতেছিলেন। তো টিভি প্রায় রাত্র 2টার মতো হবে এরকম সময় তিনি টিভি দেখতেছিলেন, এবং টিভি দেখতে দেখতে তিনি সোফার উপরেই ঘুমাই গেছিলেন। তো একটা পর্যায়ে তার ঘুম ভাঙে। তখন তিনি উঠে যে ভাবেন যে না, রুমে গিয়ে শুয়ে পড়বেন। তো যখন তিনি মানে রুম থেকে বের হতে যাবেন, যদিও তার রুমে লাইট অফ করে তিনি শুয়ে টিভি দেখতেছিলেন, তো টিভিটা অফ করে দেন, আরেকটু অন্ধকার হয়ে যায়। তো যখন তিনি মানে তার রুমে যাবেন, ঠিক তখনই মানে তার সাথে কিছু একটা ধাক্কা লাগে। তিনি কিন্তু তখন মানে ঘুমন্ত অবস্থায় না, পুরোপুরি জাগ্রত। কিছু একটা সাথে তার ধাক্কা লাগে, এবং মানে দ্বিতীয়বার আবার ধাক্কা লাগে। মানে এটাতে তিনি একটু শকড হন যে আসলে কে বা কার সাথে ধাক্কা লাগতেছে। তিনি বুঝতেছিলেন কোন একজন মানুষের সাথে ধাক্কা লাগছে। তো এক পর্যায়ে সে মানে যে সুইচটার কাছে চলে যান, মানে দরজার পাশে ছিল সুইচ, তো সুইচের কাছে যান, সেখানে গিয়ে মানে লাইটটা অন করেন যে আসলে কার সাথে ধাক্কা লাগলো। তাই তিনি ভাববেন যে এখানে কি চোর টোর আসলো কিনা। তো যখনই তিনি সুইচ দেন, তিনি একটা দৃশ্য সেখানে দেখেন যে সেখানে ফ্যানের সাথে একটা মানুষ ঝুলতেছে। আর এখানে সবচেয়ে মানে ভয়ঙ্কর ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে সেই মানুষটা আর কেউ না, সেটা সে নিজে, তার নিজের অবয়ব। এমনকি সে গতকালকে মানে যেদিন তার সাথে এই ঘটনাটা, তার আগের দিন তিনি মানে যে ড্রেসটা পরা ছিলেন, ওই অবয়বটা মানে সেম ড্রেসটা পরা। তিনি এইটাতে মারাত্মক ভয় পেয়ে যান এবং অনেক জোরে একটা চিৎকার দেন, এবং সেখানে মানে তার ওয়াইফ দৌড়ে চলে আসে। আবার তার যে বাচ্চারা ছিল তারাও মানে ঘুম থেকে উঠে যায় এবং এসে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন মানে সে বলতেছে যে আমি একটা এরকম দৃশ্য এখানে, মানে তিনি মারাত্মক ভয়ে ওই জায়গায় মানে কাঁপতেছিল এবং ঘেমে একদম একাকার। তখন তার ওয়াইফ বলে কই, এখানে তো কেউ নাই বা এরকম কিছু একটা। কিন্তু এখানে কথা হচ্ছে যে অনেকে ভাবতে পারেন যে সে মানে ঘুম থেকে উঠছে, ঘুমের একটা, কিন্তু সে কিন্তু তখন ঘুমে নাই, সে মূলত মোটামুটি জাগ্রত এবং সে কিন্তু স্টিল দাঁড়ায় আছে। মানে তারপরও তিনি মানে এরকম একটা দৃশ্য সেখানে দেখলেন। তার ওয়াইফ যখন আসে তিনিও মানে লক্ষ্য করে দেখেন যে আসলে সেখানে কেউ নাই। তারপরে মোটামুটি তিনি বেশ কিছুদিন মানে ভয় পান। কিন্তু তার ওয়াইফ কিন্তু আজও পর্যন্ত বলে যে এটা তার মনের ভুল ছিল। কিন্তু আসলে সে স্টিল যখন প্রথম দেখে ঝুলে আছে, তার সাথে যে 2বার ধাক্কা লাগে, মানে তার কথা হচ্ছে যে সবগুলা তার মনের ভুল হইতে পারে না। মানে এটা তিনি আর কাউকে বিশ্বাস করাইতে পারেন নাই। কিন্তু তার ভাষ্য মতে যে এই সমস্ত ঘটনাগুলো যে তার সাথে ছোট থেকে ঘটছে,
তার মধ্যে তার জীবনে আরো অনেকগুলো ঘটনা আছে যিনি আমাকে আর কি সময়ের কারণে আর কি শেয়ার করতে পারেন নাই। তিনি বলছেন যে অন্য কোনো দিন শেয়ার করবেন। তো আমিও মানে খুব আগ্রহ নিয়ে আছি যে যদি তার ঘটনাগুলো আবার কালেক্ট করতে পারি, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার ভাষ্যমতে যে তিনি ছোটবেলায় অনেক কিছু সম্মুখীন হইছেন, যা তিনি মানে কোনোদিনও মানে ভুলতে পারবেন না, এবং তার জীবনের ঘটনাগুলো একদম সত্য এবং তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা, যা তিনি মানে বারবার বলতেছিলেন প্রত্যেকটা ঘটনা বলার সময় যে তার জীবনে একদম সত্য যে এই ঘটনাগুলো তার সাথে ঘটছে। এমন না যে তিনি কারো কাছ থেকে এই ঘটনাগুলা শুনছেন বা শোনা ঘটনা তিনি বলতেছেন, এরকম না। তার নিজের সাথে নিজে এগুলা মানে প্রত্যক্ষ করছেন এই ঘটনাগুলো। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি আজকের এপিসোডটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে শুনে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।